আসসালামু আলাইকুম, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে চ্যাপ্টারটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যা চ্যাপ্টারের উপর আমি সব মিলিয়ে তোমাদের 6 থেকে 7টা ক্লাস নেব এবং এই 6 থেকে 7টা ক্লাস প্রতিটা ক্লাসের লেন্থ হবে খুব বেশি হলে 30 থেকে 35 মিনিট কিংবা 40 মিনিট। এর ভেতরেই আমি এই চ্যাপ্টারের একটা সিঙ্গেল টপিক্সও বাদ দেবো না, প্রতিটা টপিক্স আমি তোমাদেরকে বুঝিয়ে শেখাবো এবং এটা অবশ্যই তোমাদের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমাদেরকে একটা ভালো সাপোর্ট দেবে, ঠিক আছে? তাহলে চলো চ্যাপ্টারটা শুরু করি। তো আমি যখন এই জটিল সংখ্যা চ্যাপ্টারটা আমার স্যারের কাছে শিখতে গিয়েছিলাম, তো স্যারকে বললাম, স্যার আমি জটিল সংখ্যা চ্যাপ্টারটা শিখতে চাই। স্যার তখন আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি প্রথমে একটা প্রবলেম সলভ করো। স্যার আমাকে প্রবলেমটা দিলেন x² - 5x + 6 = 0। স্যার বললেন যে এই সমীকরণ থেকে তুমি এক্সের ভ্যালু বের করো। আমি বললাম স্যার এটা তো খুবই সহজ, কোনো ব্যাপার না, এটা তো 9-10 কনসেপ্ট দিয়ে আমি করে ফেলতে পারবো। আমি তখন বললাম যে স্যার x - 3 × x - 2 = 0। এরপরে আমি বললাম স্যার x = 3, 2। স্যার হয়ে গিয়েছে। স্যার বললো যে ঠিক আছে, তাহলে তুমি এবার আরেকটা প্রবলেম সলভ করো। তখন স্যার আমাকে যেটা দিলেন সেটা হচ্ছে x² - 1 = 0। স্যার বললেন এখান থেকেও তুমি x এর ভ্যালু বের করো। আমি বললাম স্যার এটা তো কোনো ব্যাপার না, এটাও খুবই সহজ। আমি বললাম স্যার x - 1 × x + 1 = 0। এখান থেকে আমি বললাম স্যার x = 1, -1। তো এটা চাইলে তোমরা পক্ষান্তর করে করতে পারতা। এই -1টাকে ওই পাশে নিয়ে গেলে +1 হতো, এরপরে রুট করে দিলে +-1 চলে আসতো আলটিমেটলি, ঠিক আছে? তো তোমরা এইভাবে করতে পারতা। তো আমি স্যারকে বললাম স্যার এটাও হয়ে গিয়েছে। তখন স্যার আমাকে বললো ঠিক আছে, তাহলে এবার তুমি আরেকটা প্রবলেম সলভ করো। তখন স্যার আমাকে যেটা দিল সেটা হচ্ছে x² + 1 = 0। স্যার বললেন এখান থেকেও তুমি x এর ভ্যালুটা বের করো। আমি বললাম স্যার এটাও কোনো ব্যাপার না, এটা আমি করে ফেলতে পারবো। তখন আমি বললাম স্যার দেখেন x এখান থেকে আমি পক্ষান্তর যদি করে দিই, এটা হয়ে গেল -1। এরপরে আমি বললাম স্যারকে, স্যার দেখেন, কিন্তু আমি এরপরে এসে আর করতে পারছিলাম না। আমি বললাম স্যার হয়তো প্রশ্নে কোনো ভুল আছে, কারণ আমার জানা মতে তো পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যেটাকে স্কোয়ার করে -1 আনা সম্ভব। কারণ তুমি দেখো, তুমি যদি 0কে স্কোয়ার করো তাহলে আসবে 0, তুমি যদি 1কে স্কোয়ার করো আসবে 1, তুমি যদি 2কে স্কোয়ার করো অ্যান্সার আসবে 4, তুমি যদি -1কে স্কোয়ার করো তাহলেও অ্যান্সার আসবে 1, তুমি -2কে অ্যান্সার করলেও অ্যান্সার আসছে কত? 4। এখন দেখো, তুমি কি এমন কোনো সংখ্যা পাচ্ছ যেটাকে স্কোয়ার করে তুমি নেগেটিভ কিছু আনতে পারবা? তুমি যাকেই স্কোয়ার করো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আলটিমেটলি অ্যান্সার কত আসবে? পজিটিভ আসবে। তাহলে এমন কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না যেটাকে স্কোয়ার করে -1 আনা সম্ভব। অর্থাৎ এখান থেকে তো এক্সের ভ্যালু বের করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমি স্যারকে বললাম স্যার এই প্রশ্নে হয়তো ভুল আছে, এই কারণেই এরকম একটা পজিশনে চলে এসেছে, এরকম একটা সিচুয়েশানে আমি পড়েছি। স্যার বললো যে আসলে প্রশ্নে ভুল ওইভাবে বলাটা ঠিক হবে না, কারণ আসলে গণিতবিদরাও যখন এই প্রবলেমটা নাকি সলভ করতে গিয়েছিল তারা এরকম আটকে গিয়েছিল। হ্যাঁ, তো অনেক গণিতবিদ মিলে সবাই বসে গোল টেবিল বৈঠক করলো, তারা সরলভাবে চিন্তা করলো, জটিলভাবে চিন্তা করলো, কিন্তু কোনোভাবেই এমন কোনো সংখ্যা খুঁজে পাচ্ছিল না যেটাকে স্কোয়ার করে তারা -1 নিয়ে আসবে। অর্থাৎ তারাও এটার কোনো সলিউশন পাচ্ছিল না। এরপরে হঠাৎ করে একজন গণিতবিদ বলল, লেটস ইমাজিন, চলো আমরা একটা সংখ্যা ধরে নিই। আমরা তো বাস্তব জগৎ এমন কোনো সংখ্যা পাচ্ছি না যেটাকে স্কোয়ার করে -1 আনা সম্ভব, তাহলে আমরা কল্পনাকে কাজে লাগাই, আমরা কল্পনায় একটা সংখ্যা ধরে নিই যেটাকে স্কোয়ার করে -1 আসবে। তখন তারা বলল যে একটি কাল্পনিক সংখ্যা, কি বললো তারা, দেখো, একটি কাল্পনিক সংখ্যা, একটি কাল্পনিক সংখ্যাকে স্কোয়ার করে আমরা -1 নিয়ে আসবো। মানে এটা ধরে নেব, কি ধরে নেব, যে বাস্তব জগতে তো কোনো সংখ্যা নাই, যে আমরা যেসব সংখ্যা জানি 1, 2, 3, 4, 100, 200, 300, 500, -100, -200, এরকম কোনো সংখ্যাকেই আমরা স্কোয়ার করে -1 আনতে পারছি না। তাহলে আমরা কল্পনায় একটা সংখ্যা ধরে নেব যে কাল্পনিক সংখ্যাটাকে স্কোয়ার করলে -1 আসবে। তো বিজ্ঞানী বা গণিতবিদ তারা তো আর বাঙালি ছিল না, তারা সবাই ইংরেজ, ব্রিটিশ, আমেরিকান ছিল। তো তারা তো আর বাংলা ভাষায় লিখবে না, বাঙালি হলেও তো বাংলা ভাষায় লিখবে না, কারণ তারা এই যে একটা থিওরি বা কোনো কিছু যখন দাঁড় করাবে সেটা তো সারা বিশ্বের মানুষের জন্য, তাই না? তো তারা ইংরেজি ভাষা ব্যবহার করছিল। তখন এই কাল্পনিক সংখ্যার ইংরেজি হচ্ছে ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, তখন তারা বলল আমরা ধরে নিই ইমাজিনারি নাম্বারকে স্কোয়ার করে -1 আসবে। হ্যাঁ, এটা তারা ধরে নিল, কি ধরলো, একটা ইমাজিনারি নাম্বারকে স্কোয়ার করলে -1 আসবে। তো এত বড় কিছু একটা তারা লিখতে চাচ্ছিল না, তারা সংক্ষেপে লিখতে চাচ্ছিল। হ্যাঁ, তখন তারা কি করলো, তারা এই ইমাজিনারি নাম্বারের এই শুরুতে দেখো একটা আই আছে, তারা এই জন্য কী করলো, এই ইমাজিনারি নাম্বারটাকে তারা আই ধরে নিল। হ্যাঁ, তারা বলল যে i² = -1। তাহলে দেখো তারা কি ধরে নিল, i² = -1। এই আই মানে কি, আই মানে হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে কি, একটা কাল্পনিক সংখ্যা। অর্থাৎ একটা কাল্পনিক সংখ্যা স্কোয়ার সমান -1, আর এই কাল্পনিক সংখ্যাকে তারা লিখলো i²। হ্যাঁ, তাহলে আই মানে কি ভাইয়া, আই মানে কিছুই না।
হ্যাঁ, আই মানে হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। আই হলো একটা কাল্পনিক সংখ্যা, যেই কাল্পনিক সংখ্যাকে স্কোয়ার করে আমরা -1 পাবো। ঠিক আছে, আই হলো একটা কাল্পনিক সংখ্যা, যেই কাল্পনিক সংখ্যাকে স্কোয়ার করে আমরা -1 পাবো। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা কী শিখলাম? এখন পর্যন্ত আমরা শিখলাম আই স্কোয়ার সমান -1। এই লাইনটা বা এই কথাটুকু তোমরা মুখস্থ করে ফেলবা, বুঝে বা না বুঝে যেভাবে হোক তোমরা মুখস্থ করে ফেলবা। আই স্কোয়ার সমান -1। আইটা কি? আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা যেটাকে স্কোয়ার করে -1 পাওয়া যাবে। তো আয়ের সংখ্যা আমি পরবর্তীতে আরও দিব, আরও সুন্দরভাবে ব্যাখ্যা করবো এটাকে। তবে আপাতত মনে রাখো আই স্কোয়ার সমান -1। এখন এই -1-এর কাজ কি, বা এই আই স্কোয়ারের কাজটা কি, তাই না? আই স্কোয়ারের কাজ কি? আমি যদি বলি আই স্কোয়ারের কাজ কি, আরেকজন যদি বলে -1-এর কাজ কি, দুইটা কিন্তু একই কথা, কারণ আই স্কোয়ার মানেই তো -1। তার মানে আই স্কোয়ারের কাজ কি অথবা -1-এর কাজ কি, এটা আমরা দেখব। হ্যাঁ, তাহলে দেখো তো তুমি, আমি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকাই। হ্যাঁ, আমি একটা সংখ্যা রেখা আঁকাই। এই সংখ্যা রেখা, আমি একটা সংখ্যা রেখা আঁকাই। সংখ্যা রেখার মাঝখানে থাকে কত? 0। হ্যাঁ, আর এই পাশে থাকে 1 2 3 4। হ্যাঁ, এভাবে। তাই প্রথমে 1টাকে ধরি। 1-এর সাথে এই আই স্কোয়ার বা -1কে গুণ করে দিই। হ্যাঁ, 1-এর সাথে যদি আমি -1 গুণ করি তাহলে কি আসে দেখো? -1 আসে। তাহলে 1-এর সাথে যখন আমি -1 গুণ করছি তাহলে কি আসছে দেখো? -1 আসছে। -1টা কি 0-রই পাশে? তাহলে 1-এর সাথে যখন আমি -1 গুণ করছি, এটা দেখো 180 ডিগ্রি ঘুরে গেল কিন্তু, তাই না? 180 ডিগ্রি ঘুরে গেল, পাই রেডিয়ান কোণে ঘুরে গেল। 180 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে -1 হয়ে গেল। আবার আমি দেখো 2কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে আসছে কত দেখো? -2। অর্থাৎ 2-এর সাথেও যদি আমি -1 গুণ করি তাহলে দেখো 180 ডিগ্রি ঘুরে -2 হচ্ছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো? অর্থাৎ দাঁড়াচ্ছে -1 দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি কোণ ঘুরে যাবে। 180 ডিগ্রি কোণ ঘুরে 1 হলে -1 হবে, 2 হলে -2 হবে। আলটিমেট কথা হচ্ছে মানে 180 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যাবে। ঠিক আছে, 180 ডিগ্রি কোণ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যাবে। তাহলে আমি এই কথাটাকে এখানে লিখি। দেখো আমি কি লিখব? আই স্কোয়ার দ্বারা, তুমি বলতে পারো ভাই আই স্কোয়ার দ্বারা কেন? -1 দ্বারা তো আমরা গুণ করলাম। আরে ভাই -1 মানেই তো আই স্কোয়ার, -1ও যা কথা আই স্কোয়ারও সেই কথা। তাহলে আই স্কোয়ার দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে, আই স্কোয়ার দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি কোণ ঘুরে যায়। আমি সংখ্যায় লিখছি, তোমরা এগুলো খাতায় যখন নোট করবো তখন তোমরা পুরো লাইনটা লিখবা। ঠিক আছে, ভিডিও পজ করে করে লিখে নিবা। তাহলে আই স্কোয়ার দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে 180 ডিগ্রি কোণ ঘুরে যায়। তাহলে আই স্কোয়ার মানে কি ভাই? দেখো তো, আই স্কোয়ার মানে আই ইন্টু আই না? মানে এখানে কয়টা আই আছে দেখো? আই স্কোয়ার মানে এখানে কয়টা আই আছে? এখানে 2টা আই আছে। 2টা আই দিয়ে গুণ করছি আমরা। তার মানে 2টি আই দ্বারা গুণ করলে, 2টি আই দ্বারা গুণ করলে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, তাই না? 2টা আই দিয়ে যখন আমরা গুণ করছি তখন 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তাহলে আমি যদি একটা আই দিয়ে গুণ করি তাহলে কত ডিগ্রি ঘুরবে? 2টা আই দিয়ে গুণ করলে 180 ডিগ্রি, তাহলে একটা আই দিয়ে গুণ করলে তো বুঝতেই পারছো 90 ডিগ্রি ঘুরবে। অতএব একটি আই দ্বারা গুণ করলে 90 ডিগ্রি কোণ ঘুরবে। তাহলে এই লাইনটা দেখো, আই দ্বারা গুণ করলে, মানে একটাই মানেই তো আই দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তাহলে এইবার আসো, এবার আমরা আয়ের সংখ্যাটা আরেকবার একটু দেখি। একটু আগে কি বলেছিলাম? আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা যেটাকে স্কোয়ার করলে -1 হয়। এবার কি আমরা এই কথাটাও বলতে পারি না একই সাথে? আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা যা দ্বারা অন্য কোনো সংখ্যাকে গুণ করলে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণ ঘুরে যাবে। আবার কেউ যদি রেডিয়ানে বলতে চাই সে বলবে π/2 রেডিয়ান কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে আই দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে আই দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণ ঘুরে যাবে। এবার আসো 90 ডিগ্রি কোণ কীভাবে ঘুরবে দেখো। প্রথমে দেখো এখানে 1 আছে। হ্যাঁ, আমরা 1 দিয়ে ফার্স্টে শুরু করি। একটু আগে 1 দিয়ে যখন 1-এর সাথে যখন -1 গুণ করেছিলাম তখন 180 ডিগ্রি ঘুরেছিল। এবার আমরা 1-এর সাথে আই গুণ করব। তাহলে দেখো 1-এর সাথে আই গুণ করলে কত? আই, তাই না? 1-এর সাথে আই গুণ করলে আই। তাহলে কি হবে? এবার দেখো 90 ডিগ্রি কোণ ঘুরবে। 90 ডিগ্রি কোণ ঘুরে কোথায়? এখানে আসবে। তার মানে দেখো এখানে আমরা একটা অ্যাক্সিস ধরে নিই, যেখানে এখানে দাঁড়াচ্ছে কত? আই। আবার আমি যদি 2-এর সাথে আই গুণ করি, 2-এর সাথে আই গুণ করলে কত পাবো? দেখো 2i। হ্যাঁ, 2-এর সাথে আই গুণ করলে আমরা কত পাবো? 2i। ঠিক আছে, 2-এর সাথে আই গুণ করলে আমরা পাচ্ছি 2i। তাহলে 2-এর সাথে আই গুণ করলে এটাও 90 ডিগ্রি ঘুরবে। 90 ডিগ্রি ঘুরে এখানে কত আসবে? 2i। তাহলে দেখো এখানে আই, এখানে 2i। আর আমি কি একটা কথা বলতে পারি না
যে এইটা হচ্ছে আমার বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, কারণ এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো সবগুলোই দেখো বাস্তব সংখ্যা, 1 2 3 4 -1 -2 -3 এগুলো সবগুলোই কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তার মানে এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, হ্যাঁ, বাস্তব অক্ষ। তাহলে এটাকে আমি বলতে পারি রিয়েল অ্যাক্সিস। কিন্তু এই অ্যাক্সিসটা দেখো দেখি, এখানে কি কোনো বাস্তব সংখ্যা আছে? আমি তো ফার্স্টেই বলেছি আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। আই কি একটা কাল্পনিক সংখ্যা, তার মানে এখানেও কাল্পনিক সংখ্যা 2i, এইটাও তো একটা কাল্পনিক সংখ্যা। এক কথায় এগুলো বাস্তব সংখ্যা নয়, এগুলো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তাহলে এই অক্ষটাকে কি আমরা বাস্তব অক্ষ বলতে পারবো? এটাকে আমরা বাস্তব অক্ষ বলবো না, এটাকে আমরা কাল্পনিক অক্ষ বলবো বা ইমাজিনারি অ্যাক্সিস বলবো, ঠিক আছে? ইমাজিনারি অ্যাক্সিস বলবো এটাকে, হ্যাঁ, ইমাজিনারি অ্যাক্সিস বলবো। এখন আরেকটা জিনিস দেখো, এখানে 1 আছে, এই পাশে দেখো -1 আছে, এখানে 2 আছে, তাই এই পাশে -2 আছে। এখন তুমি আমাকে বলো তো, এখানে যদি i থাকে তাহলে এখানে কত থাকবে? বলো না, এখানে i থাকলে এখানে কত থাকবে? এখানে 1, তাই এখানে -1। তাহলে এখানে i হলে এখানে অবশ্যই কী হবে বলো? -i হবে। তার নিচে কত হবে? -2i। তার নিচে হবে কত? -3i। এই কথাটাও কি বুঝেছো? না বুঝলেও সমস্যা নেই, আমি একটু পরে এই পুরো বিষয়টা আরেকবার আঁকি, আরও একবার বোঝাবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এবার দেখো, এবার আমরা আরেকটা জিনিস দেখি। আমরা এতক্ষণ যে আলোচনা দেখলাম সেখান থেকে আমরা দুটো কথা বলতে পারি। i² সমান -1, আর i² দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে 180 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যাবে। আবার i সমান কি দেখো, i² সমান -1, অতএব i সমান কি √1 হবে না? i² সমান যদি -1 হয় তাহলে আমি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে রুট হয়ে গেল, i সমান √1। আর এটা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণ ঘুরে যাবে, ঠিক আছে? তাহলে i সমান কি দাঁড়ালো √1। তো এই দুটো লাইন নিয়ে তোমাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এতক্ষণ আমি যা বুঝালাম, যদি বুঝে মুখস্থ করতে পারো ভালো, আর বুঝতে না পারলে আরও ভালো। না বুঝে মুখস্থ করবা, হ্যাঁ, না বুঝে মুখস্থ করে ফেলবা, আর আমি পরে আরও বোঝাবো, এটা ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমি বলতে পারি না 1 এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, 1 এটা কি একটা বাস্তব সংখ্যা, হ্যাঁ, 5 এটা কি, এটাও একটা বাস্তব সংখ্যা। আমি যদি বলি √1 এটাও একটা বাস্তব সংখ্যা। আমি যদি বলি √5 এটা কি, এটাও একটা বাস্তব সংখ্যা, হ্যাঁ। কিন্তু আমি যদি বলি, আচ্ছা, আমি যদি বলি -1 এটাও কি, এটাও একটা বাস্তব সংখ্যা। আমি যদি বলি -5 এটাও একটা কি বাস্তব সংখ্যা, তাই না? -5 এটাও একটা বাস্তব সংখ্যা। কিন্তু আমি যদি বলি √1 এটা কি বাস্তব সংখ্যা? এটা বাস্তব সংখ্যা না, কারণ আমি বলে দিলাম √1 মানে কি i, √1 মানে কি i, আর i কি, i তো আমরা আলোচনার শুরুতেই বলেছি i হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? এখন আসি দেখি আমরা √5 এটা কি হবে? √5 এটা কি হবে? দেখো, এটা সমান আমরা কি লিখতে পারি না, 5 × -1, আমরা কি এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি না? যদি এইভাবে লিখি তাহলে দেখো তো কি হচ্ছে, পরের লাইনে কি লিখতে পারি আমরা, রুট দুইটাকে আলাদা আলাদা করে দিই, √5 × √1। আর √1 মানে কি আমরা একটু আগে আলোচনা করি নেই, i। এই যে দেখো √1 মানে কত, i। তাহলে আমি কি বলতে পারি না √5 এটা সমান √5 × i। আর দেখো এই সংখ্যাটার সাথে একটা i গুণ আছে, তার মানে এইটাও একটা কাল্পনিক সংখ্যা, এইটাও একটা কাল্পনিক সংখ্যা, হ্যাঁ, কাল্পনিক সংখ্যা। অতএব সব আলোচনা শেষে আমি একটা কথাই বলতে পারি, দেখো একটা কথাই বলতে পারি, আমার আলোচনার সারাংশ সারমর্ম যেটাই বলো সেটা দাঁড়াচ্ছে i এইটা যেমন একটা কাল্পনিক সংখ্যা, হ্যাঁ, এটা একটা কাল্পনিক সংখ্যা। একইভাবে আমি যদি বলি 2i, 3i, 4i, -2i, -3i, √5i, হ্যাঁ, এই প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে কাল্পনিক সংখ্যা। আবার আমি যদি i ছাড়া লিখতে যাই, আমি যদি এভাবে লিখি -√5, এটাও কিন্তু কাল্পনিক সংখ্যা। আর এটা আর এটা একই কথা, এটা আর এটা একই কথা। কীভাবে একই কথা? এটা আমরা একটু আগে তোমাকে দেখিয়েছি, একটু আগে আমি তোমাকে এটা দেখালাম, একই কথা, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো, হ্যাঁ। এবার দেখো একটা কথা বলি আমি তোমাকে, দেখো 1 এটা কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আবার আমি যদি বলি i এটা কি কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এটা দেখো পিওরলি বাস্তব সংখ্যা, এটা শুধুই বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা ছাড়া এটা কিছুই না। আর এটা শুধুই কাল্পনিক সংখ্যা, একদম পিওর কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? কিন্তু আমি যদি তোমাকে বলি 1 + i এটা কি, 1 + i এটা কি, দেখো এই সংখ্যাটাতে এতটুকু হচ্ছে বাস্তব আর এতটুকু হচ্ছে কাল্পনিক। অর্থাৎ এটা এমন একটা সংখ্যা যেই সংখ্যায় একই সাথে বাস্তব অংশ আছে, বাস্তব সংখ্যা আছে, আবার একই সাথে কাল্পনিক সংখ্যার একটা অংশ আছে।
আর এই ধরনের সংখ্যাকেই আমরা বলবো জটিল সংখ্যা। জটিল সংখ্যা, তাহলে জটিল সংখ্যা কি দেখো, জটিল সংখ্যায় বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা দুইটা একসাথে থাকবে। হ্যাঁ, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ দুইটা একসাথে থাকবে, যোগ বিয়োগ যে কোনো আকারে থাকতে পারে। হ্যাঁ, তাহলে জটিল সংখ্যাকে আমরা কীভাবে লিখবো দেখো, জটিল সংখ্যাকে আমরা সাধারণত এইভাবে লিখব, এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা বলবো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, এক্স প্লাস আই ওয়াই, প্লাস না প্লাস মাইনাস। হ্যাঁ, এক্স প্লাস মাইনাস আই ওয়াই। আমি বলতে পারি এখান থেকে দেখো 3 + 2i, এটাও একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাতে এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কাল্পনিক অংশ। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমি বলতে পারি 5 + 2i, 6 + 3i, 6 - 3i। এই প্রত্যেকটাই হচ্ছে একটা করে জটিল সংখ্যা। ঠিক আছে, জটিল সংখ্যা। তাহলে এবার দেখো দেখি জটিল সংখ্যার পজিশনগুলো সংখ্যা রেখার কোন জায়গায় হবে, সংখ্যা রেখার কোন জায়গায় হবে। একটু আগে আমরা এই সংখ্যা রেখাটা আঁকিয়েছিলাম, এখানে দিয়েছিলাম 1 2 3, এখানে -1 -2 -3, এখানে পেয়েছিলাম i 2i 3i, এখানে পেয়েছিলাম -i -2i -3i, তাই না, -3i। এখানে আমরা পেয়েছিলাম এই জিনিসগুলো। ঠিক আছে, এখানে আমরা পেয়েছিলাম এই জিনিসগুলো। এবার দেখো এটা ছিল আমার রিয়েল অ্যাক্সিস, মানে এই অক্ষে যত ধরনের সংখ্যা আছে পৃথিবীর সবগুলো বাস্তব সংখ্যা, মানে বাস্তব সংখ্যাগুলো এই অক্ষে আছে। আর এই অক্ষে কি আছে দেখো, এই অক্ষে আছে ইমাজিনারি অ্যাক্সিস। এটা ইমাজিনারি অ্যাক্সিস, মানে এই অক্ষে যে ধরনের সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তাহলে জটিল সংখ্যাগুলোর পজিশন কোথায়, তাই না, জটিল সংখ্যাগুলোর পজিশন কোথায়। জটিল সংখ্যার পজিশন, যেমন আমি যদি তোমাকে একটা সংখ্যা ধরে নিই 2 + 3i, এই সংখ্যাটার পজিশন কোথায়, তাই না, 2 + 3i। তোমরা সরলরেখা চ্যাপ্টারে যেরকম সংখ্যা রেখার ধারণা নিয়েছিলা ঠিক সেরকমই দেখো 2 + 3i। তাহলে আমরা বাস্তব অক্ষে 2 একক, তাই না, তাহলে 1 2 একক আসলাম, এরপরে 3i, এরপরে উপরে যাব i 2i 3i। তাহলে এই জায়গাতে আমার পজিশন কি সেটা বলো, 2 + 3i, তাই না, 2 + 3i এর পজিশন হচ্ছে ওই জায়গাতে। আমি যদি বলি 2 - 3i, তাহলে কোথায় হবে, 2 একক আসলাম, তারপরে এবার -3i, তারপরে নিচের দিকে আসবো, এই যে দেখো এখানে হচ্ছে আমার 2 - 3i। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি জটিল সংখ্যার পজিশনগুলো কোথায়। জটিল সংখ্যার পজিশন হচ্ছে এখানে, জটিল সংখ্যা মানে এই পুরো জায়গা জুড়েই জটিল সংখ্যাগুলো অবস্থান নিচ্ছে। আবার এখানেও জটিল সংখ্যার পজিশন আছে, জটিল সংখ্যা এখানেও জটিল সংখ্যা আছে। আমি যদি বলি -2 + 3i, আবার আমি যদি বলি -2 - 3i, আমি যদি বলি -2 - 3i, তাহলে এখানে জটিল সংখ্যা। আমি যদি বলি -2 + 3i, আমি -2 + 3i, এখানেও জটিল সংখ্যা আছে। ঠিক আছে, জটিল সংখ্যা আছে। তাহলে দেখো, তাহলে এতক্ষণ আলোচনার সারমর্মটা দেখো তুমি, এই অক্ষে সব বাস্তব সংখ্যা, এই অক্ষ বরাবর যেহেতু এটা ইমাজিনারি অ্যাক্সিস, তাই এখানে সব কাল্পনিক সংখ্যা এবং সেগুলো পিওর কাল্পনিক, পুরোটাই কাল্পনিক, মানে সেখানে বাস্তব কোনো অংশ নেই, যতটুকু অংশ আছে পুরোটাই কাল্পনিক অংশ। হ্যাঁ, মানে এই অক্ষে যে সংখ্যাগুলো, যেমন x + iy একটু আগে বললাম, এই x এর ভ্যালু এই অংশে 0, মানে x এর কোনো ভ্যালু নাই, শুধু iy, হ্যাঁ এটা আছে। হ্যাঁ, তাহলে এখানে আর জটিল সংখ্যাগুলো এই পুরো জায়গা জুড়ে আছে, এই পুরো জায়গা জুড়ে আছে, এই পুরো জায়গা জুড়ে আছে, এই পুরো জায়গা জুড়ে আছে। এতটুকু আলোচনা তুমি বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝেছো। হ্যাঁ, না বুঝলে কোনো সমস্যা নেই, না বুঝলে এগুলো আবার আলোচনা করা হবে। হ্যাঁ, এগুলো আবার আলোচনা করা হবে। এইবার দেখো, এইবার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে যাব। দেখো এতক্ষণ খুব সিম্পল আলোচনা ছিল। হ্যাঁ, এবার একটু ডিপে ঢুকবো। আমরা সংখ্যা রেখাটা আরেকবার আঁকাই। দেখো সংখ্যা রেখার এই জায়গায় আমি দেখেছিলাম 1 2 3, এখানে ছিল -1 -2 -3, এখানে ছিল i, এখানে ছিল 2i, এখানে ছিল 3i, এখানে ছিল -i, এখানে ছিল -2i। এত আমার দরকার নেই, এতটুকু দেখো তুমি। হ্যাঁ, এতটুকু দেখো। আমি প্রথমে 1 এর সাথে যদি আমি i গুণ করি তাহলে 90 ডিগ্রি ঘুরে যাবে। 1 এর সাথে i গুণ করলে 90 ডিগ্রি ঘুরে পজিশনটা হবে এখানে। পজিশন কত, i। আমি যদি i এর সাথে আবারও i গুণ করি তাহলে কি হবে দেখো, i × i সমান কত হবে দেখো, i²। i × i মানে কত, i²। তাহলে এটা এখানে 90 ডিগ্রি ঘুরলো, আবার 90 ডিগ্রি ঘুরবে এখান থেকে, i এর সাথে i গুণ করছি, তার মানে এই এটা 90 ডিগ্রি আরও ঘুরবে, 90 ডিগ্রি আরও ঘুরে কোথায় আসবে, এখানে। 90 ডিগ্রি ঘুরে কোথায় আসবে, এখানে। এখন এখানেই তাহলে কত আছে, এখানেই আছে i²। হ্যাঁ, এখানে আছে আমার i², i এর সাথে i গুণ করলে কত হচ্ছে i²।
কিন্তু আমরা দেখো আগে থেকেই জানি এখানে 1, তার মানে এখানে কত -1, তার মানে আমি কি বলতে পারি না আই স্কোয়ার সমান আসলে -1। দেখো প্রথমে কিন্তু আমরা কোনো কিছু না বুঝে মুখস্থ করেছিলাম আই স্কোয়ার সমান -1। এবার দেখো একটু কি তুমি ফিল করতে পারছো আই স্কোয়ার সমান -1 কীভাবে আসছে, আই স্কোয়ার সমান -1। এবার আমরা এই আই স্কোয়ারের সাথে আবারও আই গুণ করবো, আই স্কোয়ারের সাথে আবারও আই গুণ করবো, আই স্কোয়ারের সাথে আবারও আই গুণ করলে কত হবে আই কিউব, আয়ের পাওয়ার কত হবে 3। এখন দেখো এখানে ছিল আই স্কোয়ার, এটা হচ্ছে আই স্কোয়ার, এর সাথে আবারও আমরা আই গুণ করেছি, তাহলে আবারও 90 ডিগ্রি ঘুরবে, আবারও 90 ডিগ্রি ঘুরে পজিশন কোথায় আসবে, এখানে পজিশন আসবে। আর এখানে তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে আই কিউব। আর এখানে আমরা আগে থেকে দেখে রেখেছি উপরে আই মানে এখানে -i, তার মানে আই কিউব আর -i একই কথা, এতটুকু কি বুঝতে পেরেছো? আই কিউব, আই স্কোয়ারের সাথে আই গুণ করে আই কিউব পেয়েছি, আর এটাই হবে -i। কেন -i হবে? দেখো আই স্কোয়ার এখানে ছিল, এর সাথে আমরা আই গুণ করেছি, 90 ডিগ্রি কোণ ঘুরে এখানে পজিশন আসবে। আর এখানে কিন্তু আমরা আগে থেকে লিখে রেখেছিলাম -i। কীভাবে লিখে রেখেছিলাম? এর আগের অংশে লিখেছিলাম, দেখো উপরে আই, তার মানে এখানে যদি 1 হয় এই পাশে -1, উপরে যদি আই হয় তাহলে নিচে কত হবে -i হবে। হ্যাঁ, তাহলে আমরা আগে থেকে লিখে রেখেছিলাম -i, আর এখন আমরা পাচ্ছি ওইটার আরেকটা নাম হচ্ছে আই কিউব। তার মানে আই কিউব সমান -i, এই কথাটুকু কি তুমি বুঝেছো কিনা? আই কিউব সমান -i। এবার এই আই কিউবের সাথে আমরা আবারও আই গুণ করবো, আই কিউবের সাথে আবারও আমরা আই গুণ করবো, আই কিউবের সাথে আবারও আই গুণ করবো, তাহলে কত হবে? তাহলে হবে i⁴। আই কিউবের সাথে আই গুণ করলে কত হবে? i⁴। আর এই i⁴ দেখো আই কিউব এখান থেকে 90 ডিগ্রি আবারও ঘুরে এখানে পজিশন আসবে। আর এখানে দেখো আমরা আগে থেকে লিখে রেখেছি কত 1, সংখ্যা রেখে এই পজিশনে কত আছে 1। আবার এটাকে আমরা বলছি i⁴। তার মানে আমরা কি বলতে পারি না i⁴ সমান হচ্ছে 1, ঠিক আছে? i⁴ সমান 1, তাহলে i⁴ সমান 1। এতটুকু কি বুঝেছো কিনা? আবারও আমি বলছি এটা হচ্ছে 1, এর সাথে আই গুণ করলে 90 ডিগ্রি ঘুরে এখানে পজিশন হচ্ছে এর সাথে আবারও আই গুণ করলে আই স্কোয়ারের পজিশন এখানে। আর এখানে দেখো আমরা আগে থেকে ছিল -1, তাহলে আই স্কোয়ার সমান -1। আর আমরা আলোচনা শুরুতে বলেছি কীভাবে ইমাজিনারি নাম্বারকে স্কোয়ার করে -1 আমরা আনছি, সেটা আলোচনা শুরুতে একবার বলেছি। এই আই স্কোয়ারের সাথে আবারও আই গুণ করছি, আই গুণ করলে কত হবে আই কিউব। এই আই কিউব সমান হবে আবার -i, কারণ আগে থেকে আমরা এখানে -i দেখে রেখেছিলাম, তাহলে আই কিউব সমান -i। আবার এই আই কিউবের সাথে আবারও আমরা আই গুণ করছি, তাহলে আবারও 90 ডিগ্রি ঘুরবে, আবারও 90 ডিগ্রি ঘুরে পজিশন এখানে আসবে। আর এখানে আমাদের আগে থেকে ছিল 1, আবার আই কিউবের সাথে আই গুণ করে আমরা পাচ্ছি i⁴। তাহলে আমরা বলতে পারি i⁴ সমান 1। হ্যাঁ, i⁴ সমান 1। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। না বুঝলে যারা বুঝতে পারো না এখনও, তাদের জন্য আমি যা কিছু আলোচনা করেছি সেটা সারাংশ লিখে দিচ্ছি, মুখস্থ করে ফেলবা, না বুঝে মুখস্থ করে ফেলবা। কীভাবে মুখস্থ করবো দেখো, আই স্কোয়ার সমান -1। একটু আগে যেটা লিখলাম আমি বুঝিয়েছি ভাই, এগুলো বুঝে পড়তে হবে। তুমি যদি না বুঝে মুখস্থ করো এটা তোমার মাথায় বেশি দিন থাকবে না। হ্যাঁ, বুঝে মুখস্থ করতে হবে। পারলে আর ভিডিও পজ করে ব্যাক এসে আবারও দেখো, তাহলে বুঝে যাবা তুমি বিষয়গুলো, ঠিক আছে? আই স্কোয়ার সমান -1, আর আই কিউব সমান -i। আমরা আগের স্লাইডে দেখেছিলাম আই কিউব সমান কীভাবে -i হচ্ছে। আর i⁴ সমান 1, i⁴ সমান 1, ঠিক আছে? এই তিনটা লাইন একদম মুখস্থ করে ফেলতে হবে, এবং অবশ্যই বুঝে মনে রাখতে হবে, বুঝে মনে রাখতে হবে। বুঝে যদি তুমি মনে রাখো, তুমি যদি ভুলে যাও পরীক্ষা তখন তুমি মাথায় আনবা যে হ্যাঁ, এই যে আমার অক্ষের এখান থেকে i1 ছিল, 1 এর সাথে আই গুণ করে আই এসেছে, আয়ের সাথে আবার আই গুণ করলাম আই স্কোয়ার এসেছে -1 এর পজিশনে 90 ডিগ্রি ঘুরে। এভাবে জিনিসটা তুমি ফিল করে মনে আনতে পারবা, ঠিক আছে? পরীক্ষার হলেও মনে আনতে পারবা। আশা করছি বুঝেছো। এবার আমরা মূল কিছু অঙ্কে ঢুকে যাব, কিছু প্রবলেম সলভ করব। তো আমরা প্রথমেই দিয়ে দিই টাইপ 1। আমরা টাইপ করে আলোচনা করব, তাহলে টাইপ করে আলোচনা করলে বিষয়গুলো তোমার মনে থাকবে, ঠিক আছে? আলোচনা শেষে একবার আমি চ্যাপ্টার ম্যাপটা দিয়ে দিব, এই অধ্যায়ে কী আলোচনা করেছি, তখন তুমি চ্যাপ্টার ম্যাপটা দেখলেই বুঝে যাবা যে হ্যাঁ এই টপিকসগুলো এই চ্যাপ্টারে আছে আর এগুলো প্রত্যেকটা আমি পারি, তখন তুমি মনে একটা কনফিডেন্স পাবা, ঠিক আছে? টাইপ 1-এ দেখো, টাইপ 1 করার আগে তুমি একটা জিনিস মনে রাখবা, আয়ের সম্পর্ক 4 এর সাথে, আয়ের সম্পর্ক 4 এর সাথে। কিভাবে আয়ের সম্পর্ক 4 এর সাথে হচ্ছে এটা কি বুঝেছো? i⁴ সমান কত 1, i⁴ সমান 1। একটু আগে দেখালাম কিভাবে i⁴ সমান 1 হয়। তাহলে i⁴ সমান 1। এখন আমি যদি তোমাকে বলি i⁴ এর উপরে যে কোনো কিছু পাওয়ার আছে, হ্যাঁ i⁴ এর উপরে যে কোনো কিছু পাওয়ার 100, 200, 1, 2, 3, 4 যে কোনো কিছু পাওয়ার আকারে আছে, তাহলে আমি কি পরের লাইন লিখতে পারি না i⁴ মানে কত 1 এর উপর পাওয়ার যে কোনো কিছু। আর 1 এর উপর পাওয়ার যাই হোক, উত্তর কত হবে? 1 হবে, তাই না? 1 হবে। তাহলে i⁴ এর উপর পাওয়ার যে কোনো কিছু হওয়া, এটার মানে কি বলো তো? এইটুকুর মানে হচ্ছে আয়ের পাওয়ার 4 এর গুণিতক।
চারকে দিয়ে তুমি চারের সাথে যাই গুণ করো তুমি চারের গুণিতক পাবা। 4 4 4 দুগুণে 8, এই 8 কিন্তু চারের একটা গুণিতক। হ্যাঁ, তাহলে আয়ের পাওয়ার যদি চারের গুণিতক হয় তাহলে সেটা হবে, উত্তর আসবে 1। কিভাবে 1 আসবে দেখো, আই টু দি পাওয়ার আমি 8 ধরে নিচ্ছি, আই টু দি পাওয়ার 8, এই 8 কি চারের গুণিতক না? তাহলে আই টু দি পাওয়ার 8 সমান 1 হবে। কিভাবে 1 হবে দেখো, না বুঝতে পারলে ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো আই টু দি পাওয়ার 4 এর উপরে পাওয়ার 2, আমি এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি। আমি এখন ভেঙে দেখাচ্ছি বোঝানোর জন্য, তোমরা কিন্তু এটা এত ভেঙে ভেঙে লিখলে হবে না, তোমাদেরকে একবারে লেখা শিখতে হবে, আস্তে বুঝে যাবে, সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আই টু দি পাওয়ার 4 এর উপর 2, আর আই টু দি পাওয়ার 4 মানে কত 1, তাহলে আমি 1 এর উপর স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার মানে কত 1, বুঝেছো? এখন আমি যদি বলি আই টু দি পাওয়ার 32, 32 কি চারের একটা গুণিতক নয়? 4 আসতে 32, তাহলে আমরা কি বলতে পারি না এটার উত্তর একবারে 1? আমরা কি একবারে লিখতে পারবো না? যদি একবারে লিখতে না পারো আপাতত প্র্যাকটিস করো, এইভাবে আপাতত প্র্যাকটিস করো। হ্যাঁ, এইভাবে আপাতত প্র্যাকটিস করো। আই টু দি পাওয়ার 4 এর পাওয়ার দেখো 8, 4 আসটা 32, আর আই টু দি পাওয়ার 4 মানে কত 1, 1 এর উপর পাওয়ার 8, আর 1 এর উপর পৃথিবীর যাই তুমি পাওয়ার দাও উত্তর আসবে কত 1। হ্যাঁ, তাহলে উত্তর আসলো কত 1। তাহলে আশা করছি বুঝেছো এতটুকু। জিনিসটা আমি আরো একবার দেখাচ্ছি, দেখো আয়ের পাওয়ার, হ্যাঁ আয়ের পাওয়ার যদি আমি 100 দিই তাহলে কত আসবে 1, কারণ 100 কি 100 এটা একটা চারের গুণিতক। হ্যাঁ, 100 কি 100 হচ্ছে চারের একটা গুণিতক, ঠিক আছে? এবার দেখো, এবার আমি যদি তোমাকে বলি আই টু দি পাওয়ার 5 এইটা সমান কত? এখন 5 কি ভাই চারের গুণিতক? চারের গুণিতক না। এখন এরকম প্রবলেম আসে, তুমি এইভাবে জিনিসটা ফিল করবা, 5-এর নিচে চারের কত গুণিতক আছে? 5-এর নিচে 4 নিজেই চারের একটা গুণিতক। হ্যাঁ, তাহলে 5-এর নিচে 4 হচ্ছে একটা সংখ্যা যেটাকে 4 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি পরের লাইনটা এইভাবে লিখতে পারি না, আই টু দি পাওয়ার 4 যোগ 1? আমি কি এটা লিখতে পারি কি না বলো, আই টু দি পাওয়ার 4 যোগ 1, কারণ 4 যোগ 1 মানে তো 5। হ্যাঁ, তাহলে আমি এটা লিখতে পারি আই টু দি পাওয়ার 4 যোগ 1। এখন তোমরা ছোটোবেলায় একটা জিনিস শিখেছো, দেখো এক্স টু দি পাওয়ার এম, হ্যাঁ, ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এই কথাটা কি তোমরা ছোটোবেলায় শিখেছো কিনা বলো? অবশ্যই শিখেছো। অর্থাৎ ভিত্তি যদি একই হয়, পাওয়ার আর সেগুলো যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর এখানে দেখো আমার সেই একই জিনিসটা আছে, আই টু দি পাওয়ার যোগ আকারে আছে। তাহলে আমি কি পরের লাইনে এভাবে লিখতে পারি না, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 1? আমি কি পরের লাইনে এটা লিখতে পারি? লিখতে পারি। এখন আই টু দি পাওয়ার 4 মানে কত? আমি কিন্তু এটা শুরুতেই বলেছি আয়ের সম্পর্ক 4-এর সাথে, আর আই টু দি পাওয়ার 4 মানে 1। তাহলে পরের লাইনে কি আমি লিখতে পারি না, আই টু দি পাওয়ার 4 এর মান 1 ইন্টু আয়ের পাওয়ার 1 মানে সেটা হচ্ছে আই, তাহলে পরের লাইনে লিখতে পারি আই। অর্থাৎ আই টু দি পাওয়ার 5 মানেই কিন্তু আমাদের আই। বুঝেছো কথাটা? না বুঝলে আর একটা উদাহরণ করি, দেখো আই টু দি পাওয়ার 19। হ্যাঁ, এখন তুমি 19, এটা তো 4-এর সাথে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 19-এর নিচে কোন সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যায়? 19-এর নিচে 18, 17, 16, 16কে 4 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি পরের লাইন লিখতে পারি না, আই টু দি পাওয়ার 16 যোগ 3, 16 আর 3 19, ঠিক আছে? এখন একইভাবে আমরা পরের লাইনে কি লিখতে পারি, আই টু দি পাওয়ার 16 ইন্টু আই টু দি পাওয়ার 3। পরের লাইনে কি এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আসলে যে বুঝছো আমার কথাগুলো, হয়তো আমি একটু দ্রুত বলছি, দ্রুত বললে তোমরা ভিডিওটা একটু স্লোলি দেখো, বারবার দেখো, রিপিট করে করে বারবার দেখো, বুঝে যাবা। আর আই টু দি পাওয়ার 16, এই 16 কি 4-এর গুণিতক? আর এর আগের অংশে আমরা শিখেছি কি 4-এর গুণিতক যদি হয় তাহলে অ্যান্সার কত হবে 1। আই টু দি পাওয়ার 4-এর গুণিতক মানেই উত্তর হবে 1, আর আই টু দি পাওয়ার 16 মানেও তাহলে কত 1 ইন্টু আই কিউব। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসছে কত? আই কিউব। পরের লাইনে তুমি আরো একটা লাইন লিখতে পারো, আই কিউব মানে কি? আই কিউব মানে আমি ওই যে সংখ্যাটাকে এঁকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। হ্যাঁ, আই কিউব মানে কত? মাইনাস আই। আশা করছি বুঝেছো, আই কিউব মানে মাইনাস আই। হ্যাঁ, তাহলে আই টু দি পাওয়ার 19 মানে কত? মাইনাস আই। এখন এই যে আমি এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, এত ভাঙে কিন্তু সময় থাকবে না পরীক্ষার হলে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এটা 4 মার্কের কোনো প্রশ্নে দিবে না। 4 মার্কের একটা প্রশ্নের ছোট্ট একটা অংশে একটা লাইনে তোমাকে এই কাজটুকু করতে হবে। সেক্ষেত্রে কি তুমি এত ভেঙে ভেঙে করবা? জায়গা পাবা না তো। হয়তো পরীক্ষায় জায়গা পেতে পারো, অ্যাডমিশনে গিয়ে তো কিন্তু জায়গা পাবা না। তাই এটাকে তোমাকে একবারে করা শিখতে হবে। এখন একবারে কিভাবে করবা সেটা দেখো। আমি যদি তোমাকে বলি আই টু দি পাওয়ার 21, এখন তুমি যদি ভেঙে ভেঙে করো, হ্যাঁ আই টু দি পাওয়ার 20 প্লাস 1, পরের লাইনে আই টু দি পাওয়ার 20 ইন্টু আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 20 মানে হচ্ছে যেহেতু 4-এর গুণিতক আই টু দি পাওয়ার 20 মানে হবে 1, পরের লাইনে আই, এভাবে লিখতে পারো, ভেঙে ভেঙে করতে পারো। কিন্তু ভেঙে ভেঙে করার দিন শেষ। কিভাবে করবা তাহলে দেখো, তুমি ভাববা এইভাবে, 21-এর নিচে কতকে 4 দিয়ে ভাগ যায়? 21-এর নিচে 20-কে 4 দিয়ে ভাগ যায়। 21-এর নিচে 20-কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে তুমি বুঝছো আই টু দি পাওয়ার 20-এর মান কিন্তু অলরেডি 1 হয়ে গিয়েছে। তাহলে 21 হতে 20 থেকে আর কত দূর যেতে হবে? 20, 21, এক ধাপ যেতে হবে। তাহলে হাতের কত থাকছে? 1। আই টু দি পাওয়ার 20-এর মান তো চলেই গেল 1 হয়ে,
এটা তো চলে যাবে, 1 দিয়ে গুণ করলে তো 1 মানে ওইটাই আসবে। তাহলে i⁻20কে আমরা বাদ দিয়ে দিতে পারি আমাদের চিন্তা থেকে। এখন 21 হতে আর কত লাগবে, আরও 1 লাগবে। তাহলে পরের লাইনে আমরা ডিরেক্ট লিখতে পারি i, হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা হয়তো একটু বুঝতে কঠিন হলো, আমি আরেকবার দেখাই, i⁻23 এটা দেখাই। এখন i⁻23, এখন 23-এর নিচে কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ যায়, 23-এর নিচে 20কে 4 দিয়ে ভাগ যায়। এখন i⁻20 মানে কিন্তু 1, যেহেতু 20কে 4 দিয়ে ভাগ যায়, যেহেতু 4-এর গুণিতক, তাই i⁻20-এর মান হবে 1, এটা বুঝে গিয়েছো। তাহলে i⁻20 এর সাথে আরও কত গুণ করলে i⁻23 হবে, i⁻3 গুণ করতে হবে, কারণ 20, 21, 22, 23, আরও 3 ধাপ যেতে হবে। তাহলে পরের লাইনে তুমি ডিরেক্ট লিখতে পারবে না i⁻3, লিখতে পারবে না? কীভাবে লিখলাম দেখো, i⁻20 যোগ 3, আর আমি তো বুঝে যাচ্ছি এর পরের লাইনটা এরকমই হবে, i⁻20 ইন্টু i⁻3, আর i⁻20 তো এটা আমার 1 হয়েই যাচ্ছে। তাহলে আমি কিন্তু ডিরেক্ট লিখে দিতে পারবো i⁻3, এই 3টা লাইন স্কিপ করে, ঠিক আছে। আশা করছি বুঝছো আমার কথাগুলো। একইভাবে দেখো আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, i⁻42, i⁻42-এর নিচে 40কে 4 দিয়ে ভাগ যায়, আর 40 তো 1 হয়ে চলেই যাবে, i⁻40-এর মান 1, এটা চলে যাবে। তাহলে হাতে থাকবে আর কত, 2, মানে হাতে থাকবে বলতে আমি বুঝাচ্ছি 42 হতে আর কত লাগবে, 2 ধাপ লাগবে, 41, 42, তাহলে 2। তাহলে পরের লাইন আমরা ডিরেক্ট লিখতে পারি i², আর i² মানে আবার লিখতে পারবা তুমি, i² মানে কত লিখতে পারবা, i² মানে লিখতে পারবা 1। এটা যদি না পারো তাহলে আর ভিডিও দেখার দরকার নেই ভাই, এটা আমি একদম আলোচনা শুরু করেছি এটা দিয়ে, i² = -1, ইমাজিনারি নাম্বার স্কোয়ার = -1, কাল্পনিক সংখ্যাকে স্কোয়ার করে আমরা -1 পেয়েছি, এটা আমি শুরুতে আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে বুঝে গেছো। এবার আসো আরেকটা জিনিস দেখাই। 6-এ সম্ভবত ক্লাস 6-এ তোমরা একটা জিনিস শিখেছো যে কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, 4 দ্বারা কীভাবে বুঝবা 4 দিয়ে একটা সংখ্যাকে ভাগ যাবে, কীভাবে বুঝবা এটা। তো 2টা নিয়ম ছিল, তার ভিতরে দ্বিতীয় যে নিয়মটা ছিল সেটা হচ্ছে 100, 200, 300, 2500, 3500, হ্যাঁ 4, 1, 2, 3, 0, 0, এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 4 দিয়ে ভাগ যায়, এই প্রত্যেকটা সংখ্যায় 4 দিয়ে ভাগ যায়। এইটা একটা তোমাদের দ্বিতীয় নিয়মে ছিল। কিভাবে 4 দিয়ে ভাগ যায় প্রত্যেকটা সংখ্যা, কিভাবে ভাগ যায় দেখো। তখন তোমাদেরকে যেটা বলা হয়েছিল, দেখো প্রত্যেকটা সংখ্যার শেষে দেখো 2টা শূন্য আছে, 2টা শূন্য আছে, 2টা শূন্য আছে, 2টা শূন্য, 2টা শূন্য, অর্থাৎ বলা হয়েছিল ওখানে যেটা বাংলা কথায় যেটা লেখা ছিল, কোনো সংখ্যার একক এবং দশকের স্থানে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। অর্থাৎ আমি যদি বলি 2, 3, 5, 6, 2, 1, 3, 0, 0, তোমাকে আর হিসাব করার দরকার নাই এটা 4 দিয়ে ভাগ যায় কিনা। তুমি যদি দেখো শেষ 2টা অঙ্ক হচ্ছে 0, তাহলেই বুঝে যাবা এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। বিশ্বাস না হলে তুমি ক্যালকুলেটর চেপে দেখো, তুমি দেখে যাবা এই সংখ্যাটাকে কিন্তু 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, 4 দিয়ে ভাগ যায়, এটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার যদি এরকম একটা প্রশ্ন তোমার সামনে আসে, i⁻2500 এটা সমান কত। এখন তোমার টার্গেট কী ছিল, 4-এর গুণিতক হতে হবে, আর তুমি এটা দেখেই বুঝে যাচ্ছ যেহেতু শেষে 2টা শূন্য আছে, তার মানে এটা 4 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 4-এর একটা গুণিতক, তার মানে এটা 4 দিয়ে ভাগ যায় এবং 4-এর গুণিতক হলে উত্তর কত হবে, 1 হবে। তাহলে i⁻2500 এর ভ্যালু হবে কত, 1। বুঝেছো কথাটা, আশা করছি বুঝেছো, হ্যাঁ। এবার যদি তোমাকে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয় এরকম, i⁻2503 সমান কত, হ্যাঁ সমান কত, তুমি কী করবা, তুমি তো একবারে বুঝতে পারছো না কী করবা। তাহলে তুমি দেখবা 2503-এর নিচে কতকে 4 দিয়ে ভাগ যায়, 2503-এর নিচে দেখো 2500-কেই কিন্তু 4 দিয়ে ভাগ যায়। তাহলে পরের লাইনে তুমি লিখতে পারবো না i⁻2500 যোগ 3, লিখতে পারবা কি না, 2500 যোগ 3 লিখতে পারবা, লিখতে পারবা। তাহলে কি লিখবা এরপরে, i⁻2500, হ্যাঁ পরের লাইনে এইভাবে লিখবা i⁻2500 ইন্টু i⁻3, আর এই i⁻2500 এটাই কি 4 দিয়ে ভাগ যায়। তাহলে এতটুকুর মান হচ্ছে 1, আর এতটুকুর তো i কিউব, আর i কিউব মানে আবার হচ্ছে -i। তাহলে তুমি এইভাবে কিন্তু এটাকে করে ফেলতে পারবা। এবার যদি তোমাকে আরেকটা প্রশ্ন দেওয়া হয় এইভাবে, দেখো i⁻2521, তাহলে তোমাকে কী করতে হবে, দেখো i⁻2521, i⁻2500 যোগ i⁻2500 যোগ 21, পরের লাইনে লিখবা i⁻2500 ইন্টু i⁻21, পরের লাইনে বুঝবা এতটুকুর মান তো 1 হয়ে যাবে, কারণ ওইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হচ্ছে না, ওইটাতে যদি আমি এটাকে গুণ করি তাহলে ওইটাই আসবে উত্তর। তাহলে পরের লাইনে ডিরেক্ট লিখতে পারবো i⁻21, এরপরে এটাকে আবার ভাঙতে পারবা, ভাঙাতে আমি একটু আগে দেখালাম, কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি দেখো, তোমার কি এখান থেকে বারবার এত কিছু লেখার দরকার আছে, তুমি বুঝতেই পারছো, দেখো লাস্টের 2টা অঙ্কই কিন্তু এখানে চলে আসছে। কিভাবে আসছে, 2500 যোগ 21, তাই না, 2521 এটা সমান কি, এই লাস্টের 2টা অঙ্ককে তুমি 0 ধরে নেবা, 2500, এর সাথে আবার এই লাস্টের 2টা অঙ্ক যোগ করে দেবা, তাহলে এটা পেয়ে যাবা। তাহলে এখান থেকে কি তুমি একটু বুদ্ধি খাটায় বুঝতে পারছো না, এটা কি বুঝতে পারছো না যে এরকম যদি হয় তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারবা i⁻, এই লাস্টের 2টা অঙ্ক লিখতে পারবা কিনা। তাহলে দেখো দেখি, এবার যদি আমি তোমাকে এটা প্রশ্ন দিই i⁻, হ্যাঁ
2302 এটা সমান কত? তুমি বুঝতেই পারছো 2300, এটা 4 দিয়ে ভাগ যায়। আর লাস্টের দুইটা অঙ্ক কত? 02, তাহলে আই টু দি পাওয়ার ডিরেক্ট তুমি লিখতে পারবা 02। তো 02 তো এইভাবে লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট আই টু দি পাওয়ার 2 লিখে দেবা। আর আই স্কোয়ার মানে কত? -1, ঠিক আছে। এবার দেখো, তাহলে দেখো আরেকটা প্রবলেম যদি আমরা সলভ করি, আই টু দি পাওয়ার 2 3 0 2 1 2 2। তুমি কি করবা? তোমার এত কিছু দেখার দরকার নেই, তুমি খালি লাস্টের দুইটা অঙ্ক দেখবা, কারণ তুমি জানো এই লাস্টের দুইটা অঙ্ককে এটাকে ভাঙিয়ে কিন্তু তুমি আলটিমেটলি যদি সলভ করতে থাকো লাস্টে এসে দেখবা উত্তর আসবে আই টু দি পাওয়ার 2 2, তাই না? কীভাবে আসবে? ফার্স্টে এরকম আসবে 2 3 0 2 1 2 0 0 যোগ 22 আই টু দি পাওয়ার এত, পরের লাইনে হবে। তারপরের লাইনে এটা ইন্টু এটা, আর এতটুকুর মান তো এটা যেহেতু 4 দিয়ে ভাগ যায় এতটুকু ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আই টু দি পাওয়ার 22 এটাই থাকবে। এখন যদি আমি তোমাকে বলি এরকম আই টু দি পাওয়ার 0 1 7 9 3 9 1 1 8 7 1, এটা হচ্ছে আমার নাম্বার যদিও। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি আই টু দি পাওয়ার এত এর মান কত হবে, তুমি কি দেখবা এতকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে, কি কি এত কিছু ভাবার সময় আছে? সময় নাই, তুমি ডিরেক্ট লিখবা লাস্টের এই দুটো অঙ্ক দেখো আই টু দি পাওয়ার 71, ডিরেক্ট লিখতে পারবা। এরপরে এটাকে আবার ভাঙাবা, 71-এর নিচে কতকে 4 দিয়ে ভাগ যায় দেখবা, এগুলো দেখে দেখে করবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা তাহলে যেটা দেখবো, দেখো আমরা তো আয়ের সাথে 4-এর সম্পর্ক এটা বুঝলাম, 4-এর সম্পর্ক কীভাবে, কারণ আই টু দি পাওয়ার 4 অথবা আই টু দি পাওয়ার 4-এর গুণিতক সব ক্ষেত্রে অ্যান্সার আসবে কত? 1। আবার কীভাবে 2500 বা লম্বা একটা সংখ্যা থাকলে কীভাবে বুঝে যাবো যে লাস্টের দুইটা ডিজিটই হবে আয়ের পাওয়ার দিলে সেটাই হবে অ্যান্সার, এটা বুঝে গেলাম, ঠিক আছে। এবার দেখো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আয়ের ধারা। আয়ের ধারা, আয়ের ধারা দেখবো, জাস্ট ছোটো ছোটো দুটো ধারা দেখবো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 এইভাবে আই টু দি পাওয়ার 102 এরকম আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এর মাঝে কিন্তু আই টু দি পাওয়ার 6 7 8 9 এইভাবে করতে করতে আই টু দি পাওয়ার 100 101 102 গিয়ে থেমেছে, ঠিক আছে। এটার ভ্যালু কত হবে যদি তোমাকে বলো, তুমি কী করবো? দেখো তুমি যতটুকু জানো তত সেভাবে তুমি আগাতে থাকো। কীভাবে আগাবো দেখো, আই মানে আই বসায় দাও, প্লাস আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে -1। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমি কিন্তু শুরুতে এগুলো আলোচনা করেছি, মানে জিনিসগুলো সব ভেবে ভেবে আনবে এরকম না। ফার্স্টে ফিল করলা, বুঝলা, বেসিকটা নিলা, এরপরে যদি মনে রাখতে কষ্ট হয় মুখস্থ করে ফেলবা ডিরেক্ট। তুমি তো মুখস্থ করছো না, তুমি তো বুঝে বুঝে মুখস্থ করছো, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে -1। এখন আই কিউব মানে কি বলো তো? আই কিউব মানে -i, ঠিক আছে। আই কিউব মানে -i। আবার আই টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে +1। আবার প্লাস এগুলো আছে, যাই হোক ডট ডট দিয়ে আই টু দি পাওয়ার 102 লিখে রাখি। এখন এতটুকু তুমি দেখো, এতটুকুর কাজ দেখো, এখানে দেখো 1 -1 কেটে যায়, -i + i কেটে যায়, তাহলে আলটিমেটলি থাকে কত? দেখো 0। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো পাশাপাশি 4টা পদের যোগফল 0 আসছে। কখন 0 আসছে? যদি পাশাপাশি 4টা পদের প্রতিটার আয়ের পাওয়ার ক্রমিক সংখ্যা হয়, যেমন এখানে দেখো 1 2 3 4, আর যদি এরকম হয় 5 6 7 8, তাহলে ওই 4টা পদের যোগফল হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে আমি কি এরকম বলতে পারি না 4টি পদের যোগফল 0, 4টি পদের যোগফল 0 যোগ পরের 4টা পদের যোগফল 0, আমি এভাবে লিখতে পারি। হ্যাঁ, আমি লিখতে পারি 0 যোগ 0 যোগ 0, এভাবে যেতে থাকবে। এই 0টা কত? এখন 4টি পদের যোগফল, 4টি পদের যোগফল। আবার এটা হচ্ছে পরের 4টা পদের যোগফল, এভাবে তারপরের 4টা পদের যোগফলও 0, তারপরের 4টা পদের যোগফলও 0। তাহলে এরকম করতে করতে আমি যদি এবার যেতে থাকি, তাহলে দেখো আই টু দি পাওয়ার 4 এর পাওয়ার 0। একইভাবে আমি যদি বলি আই টু দি পাওয়ার 5 থেকে আই টু দি পাওয়ার 8-এর ভ্যালু 0 হবে, আই টু দি পাওয়ার 9 থেকে আই টু দি পাওয়ার 12-এর ভ্যালু 0 হবে। এরকম করতে করতে লাস্ট কত পর্যন্ত যাবে দেখো, আই টু দি পাওয়ার 97 থেকে আই টু দি পাওয়ার 100-এর ভ্যালু হবে 0। এভাবে 0 যোগ 0 যোগ 0 এরকম করে চলতে চলতে লাস্টে দেখো কয়টা পদ থাকবে। যেমন দেখো 100 একে 4 দিয়ে ভাগ যায়, তার মানে 100 পর্যন্ত যাবে। এরপরে বাকি থাকবে আরও 2টা পদ, যোগ 2টি অবশিষ্ট পদ। এখন এই 2টা অবশিষ্ট পদ আসলে কি দেখো তো, আমি যেমন এখানে আই বললাম, আমি কিন্তু একটু আগে যখন ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আই টু দি পাওয়ার 5 এর ভ্যালুও কত? আই। হ্যাঁ, তার মানে প্রতি 4টা পদ পরের যে পদ সেটা ঘুরে আবার এই আই হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আই টু দি পাওয়ার 5 মানে কিন্তু আই আলটিমেটলি, আবার আই টু দি পাওয়ার 6 মানে কিন্তু আই স্কোয়ার, আবার আই টু দি পাওয়ার 7 মানে কিন্তু আই কিউব। তুমি যদি ভাঙো দেখো আই টু দি পাওয়ার 7কে যদি তুমি ভাঙো আই টু দি পাওয়ার 4 যোগ 3, আর আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 3, তার মানে আই টু দি পাওয়ার কিউব, অর্থাৎ আই টু দি পাওয়ার 7 মানে কিন্তু আই কিউব। একইভাবে আমি কিন্তু বলতে পারি আই টু দি পাওয়ার 101 মানেও যা,
আই মানেও তাই। তুমি বিশ্বাস না হলে তুমি এভাবে ভেঙে দেখো, দেখবে আই টু দি পাওয়ার 101 মানে যা আই মানেও তাই, আবার আই টু দি পাওয়ার 102 মানে যা আই স্কোয়ার মানেও তাই। তাহলে আমি লাস্টে কি লিখতে পারি, এগুলো ভ্যালু 0 0 0 0 0 থাকছে অবশিষ্ট দুইটা পদ, তার মানে সেই অবশিষ্ট দুইটা পদ আসলে কত, আই আর আই স্কোয়ার, আই যোগ আই স্কোয়ার। আর যদি তোমার এটা বিশ্বাস করতে কষ্ট হয় তুমি লিখবা অবশিষ্ট দুইটা পদ কত, আই টু দি পাওয়ার 101 যোগ আই টু দি পাওয়ার 102, আর সেগুলোকে আবার যখন ভাঙাবা দেখবা আলটিমেটলি এইটা চলে আসবে। তাহলে এরপরের লাইনে কি লিখতে পারো, আই মানে তো আই, আর আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে -1, তাহলে আই -1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি বুঝেছো। ঠিক আছে, বোঝারই কথা, আর না বুঝলে আরেকবার ভিডিওটা দেখবা বুঝে যাবা। এবার যদি আমি তোমাকে আরেকটা প্রশ্ন দিই, আই টু দি পাওয়ার 2017 যোগ আই টু দি পাওয়ার 2018 যোগ আই টু দি পাওয়ার 2019 যোগ আই টু দি পাওয়ার 2020 যোগ আই টু দি পাওয়ার 2021, এটা যদি আমি দিই তাহলে কি হবে দেখো, পাশাপাশি 4টা পদ, এটা কি 0 হবে না, হবে না? অবশ্যই হবে। কেন 0 হবে দেখো, এই পাওয়ারগুলো দেখো ক্রমিক সংখ্যা, 2017 2018 19 20, এই 4টা কিন্তু ক্রমিক সংখ্যা, মানে পরপর 4টা সংখ্যা। এরকম যদি হয় সেক্ষেত্রে 4টা পদের যোগফল হবে 0। তাহলে আমরা লিখতে পারি 0 যোগ আই টু দি পাওয়ার 2021। আবার আই টু দি পাওয়ার 2021-এ কীভাবে লিখবে দেখো, এটা কি আবার ভাঙবা না? আমি বলেছি যখন লম্বা সংখ্যা থাকবে লাস্টের দুইটা পদই নিয়ে নিবা। একটু আগে কেন নিবা লাস্টের দুইটা পদ আমি কিন্তু আলোচনায় দেখিয়েছি তোমাকে। হ্যাঁ, তাহলে এরপর লাইনে লিখবো আই টু দি পাওয়ার 21। আবার আই টু দি পাওয়ার 21 মানে কি, দ্রুত ভাবতে হবে, 21-এর নিচে আছে দেখো 20, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি আই টু দি পাওয়ার 1। কীভাবে লিখতে পারি তুমি যদি বিশ্বাস না করো দেখো, আই টু দি পাওয়ার 20 যোগ 1, তাহলে আই টু দি পাওয়ার 20 ইন্টু আই টু দি পাওয়ার 1, আর এটার মান তো আবার 1, তাহলে আলটিমেটলি আই টু দি পাওয়ার 1 মানে আই। তাই এত বড় একটা ধারার ভ্যালু আলটিমেটলি আই। ঠিক আছে, আশা করছি বুঝছো, আর না বুঝলে সমস্যা নাই, আরেকবার দেখবা ভিডিওটা তাহলে বুঝে যাবা। আর যদি আমার ক্লাস থেকে বুঝতে না পারো তাহলে অন্য কারো ক্লাস দেখলে তখন বুঝে যাবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমরা টাইপ 1টা শেষ করলাম, এবার আমরা টাইপ 2টা একটু দেখে নিই, খুব দ্রুত দেখে শেষ করে ফেলবো। ক্লাসটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, আমি শুরুতে বললাম যে 35-40 মিনিটের ভিতরে সীমাবদ্ধ রাখবো, একটু বেশি হয়ে হয়তো 45-50 যেতে পারে আজকে প্রথম ক্লাস, এরপর থেকে আমি ঠিকভাবে নেব। ঠিক আছে, এবার দেখো টাইপ 2। টাইপ 2-তে আমরা কি শিখবো, 1 এর ঘনমূল সংক্রান্ত, 1 এর ঘনমূল সংক্রান্ত। হ্যাঁ, এটা হচ্ছে আসলে 1, হ্যাঁ 1 এর ঘনমূল সংক্রান্ত। তার মানে 1 এর ঘনমূল মানে কি, কিউব রুট 1। তুমি বলতে পারো ভাই কিউব রুট 1 বা হ্যাঁ কিউবিক রুট, মানে এটা হচ্ছে 1 এর ঘনমূল আর কি। হ্যাঁ, তাহলে 1 এর ঘনমূল আবার এটা আমাদেরকে দেখাতে হয়। আমরা তো জানি রুট আই মানেও হচ্ছে রুট 1 মানেও হচ্ছে 1, আবার কিউবিক রুট 1 মানেও হচ্ছে আলটিমেটলি 1। এটা তোমরা জানি, আসলে আমরা জানি, ঠিক আছে, কিন্তু আমরা অনেক কিছুই জানি না। আসলে তুমি যখন 1কে রুট করবে দেখো +-1 পাচ্ছ। কেন +-1 পাচ্ছ জানো, 2টা উত্তর পাবা। কেন 2টা উত্তর পাবা, কারণ এখানে রুট আছে। রুট মানে আসলে এটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু এটা 2 আছে। হ্যাঁ, এই কারণে আমরা 2টা অ্যান্সার পাচ্ছি। একইভাবে যখন আমরা কিউবিক রুট বের করব তখন উত্তর কিন্তু অবশ্যই আমরা 3টা পাবো, 3টা উত্তর পাবো। কিন্তু আমরা সবাই জানি 1 হবে উত্তর, আমরা একটা জানি। কেন একটা জানি, কারণ বাস্তব উত্তর আসে একটা, আরও 2টা উত্তর আছে কিন্তু সেগুলো অবাস্তব বা কাল্পনিক। এই কারণে আমরা সেগুলো নিয়ে এতদিন আলোচনা করি নাই। তবে যেহেতু আমাদের অধ্যায়ের নামটাই হচ্ছে জটিল সংখ্যা, এখানে আমরা অবাস্তব সব জিনিস নিয়ে আলোচনা করছি, তাই এখন এই টার্মটা চলে আসছে আমাদের। ঠিক আছে, তাহলে কিউবিক রুট 1 এর ভ্যালু আমরা বের করবো। কীভাবে বের করবো, আমরা ধরে নিই এটার উত্তর আসবে আসলে x। তাহলে আমরা উভয় পক্ষে কিউব করে দিই, ঘন করে দিই, তাহলে 1 সমান x³। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি x³ - 1 সমান 0। এটা একটা ফর্মুলা আছে আমাদের মুখস্থ থাকার কথা, x - 1 ইন্টু x² প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি x - 1 সমান 0 অথবা x² প্লাস x প্লাস 1 সমান 0। আর নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এরপর আমরা লিখতে পারি x সমান 1, x সমান 1 একটা চলে এসেছে, 1 চলে এসেছে। এবার আরও 2টা ভ্যালু আসবে। কীভাবে আসবে, এখান থেকে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখো, এখান থেকে আমি এই পাশে লিখি x² প্লাস x প্লাস 1 সমান 0। হ্যাঁ, এখন এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ। ক্লাস 9-10-এ তোমরা এই দ্বিঘাত সমীকরণের সলিউশন দেখেছো। এখান থেকে x এর ভ্যালু কীভাবে আনবা দেখো, -b + √b² - 4ac ভাগ 2a, এই ফর্মুলাটা আশা করি তোমরা শিখেছো। তাহলে এই ফর্মুলাকে যদি আমরা কাজে লাগাই কি আসবে দেখো, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, তার মানে আলটিমেটলি 4 ভাগ 2a মানে 2। তাহলে কি আসছে দেখো, -1 প্লাস মাইনাস
(-3/2). এটা দেখো তো, এটা কি কোনো বাস্তব সংখ্যা? দেখো রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা, এটা কি কোনো বাস্তব সংখ্যা? না, অবাস্তব। এই কারণে এটা আমরা এতদিন আলোচনা করিনি, এখন আলোচনায় আসছে, কারণ আজকে আমাদের আলোচনার টপিকসটা হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, তাহলে কিউবিক রুট 1 এর মান কত কত আসছে দেখো, দেখা যাচ্ছে এই পাশে -1 প্লাস (√-3/2), আরও একটা আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে -1 মাইনাস (√-3/2). দেখো তিনটা ভ্যালু আসছে। ঠিক আছে, তিনটা ভ্যালু আসছে। তো এর ভিতরে এই ভ্যালুটার নাম আমরা দিয়েছি হচ্ছে ওমেগা, আর এইটার নাম দিয়েছি আমরা ওমেগা স্কোয়ার। এইটার নাম দিয়েছি ওমেগা, আর এটার নাম দিয়েছি ওমেগা স্কোয়ার। তাহলে একের ঘনমূল যদি আমরা নির্ণয় করি, কিউবিক রুট 1 যদি আমরা নির্ণয় করি, উত্তর পাবো তিনটা। একটা হচ্ছে 1 পাবো, আরেকটা পাবো ওমেগা, আরেকটা পাবো ওমেগা স্কোয়ার। কী পাবো? 1 পাবো, ওমেগা পাবো, ওমেগা স্কোয়ার পাবো। হ্যাঁ, 1 পাবো, ওমেগা পাবো, ওমেগা স্কোয়ার পাবো। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে এই যে এইটা, ওমেগা মানে হচ্ছে এইটা, মানে এইটার মাইনাস বাদ দিয়ে যে অংশটা থাকবে, শুধু প্লাস নিলে যেটা আসবে সেটার নামই হচ্ছে ওমেগা। আবার ওমেগা স্কোয়ার কি? এখানে প্লাস না নিয়ে এখানে যদি আমরা মাইনাস নিই, তাহলে সেটাই হবে ওমেগা স্কোয়ার। বুঝছো তো? হ্যাঁ, এখন এখানে এই লাইনটা মুখস্থ করে ফেলবা। একের ঘনমূল নির্ণয় করে আমরা কী কী পাবো? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ওমেগা জিনিসটা কি? ওমেগা ইন জিনিসটা কিছুই না, ওমেগা জিনিসটাই হচ্ছে আসলে এইটা। হ্যাঁ, এটা বুঝে নেবা। একের ঘনমূল, ওমেগা হচ্ছে একের একটা ঘনমূল। হ্যাঁ, এটা বুঝবা, মনে রাখবা। এখন আমি যদি তোমাকে বলি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? কিছু বোঝার দরকার নাই, তুমি ফার্স্টে 1 লিখো, প্লাস এটা লিখবা, এটা লিখবা। হ্যাঁ, মানে এই যে ওমেগার যে মানটা আসলে, হ্যাঁ, ফার্স্টে পজিটিভ নিলে ওমেগার মান পাবা, নেগেটিভ নিলে ওমেগা স্কোয়ারের মান পাবা, এটা লিখবা। লিখে লসাগু করবা, লসাগু করে হিসাব নিকাশ করে তুমি আলটিমেটলি পাবা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা পাবা। আমি দেখাচ্ছি না হিসাবটা, তোমরা পারবা, একদম সিম্পল যোগ বিয়োগ। এইটা প্লাস এইটা লসাগু 2 হবে, 2 দিয়ে তারপরে তুমি গুণ করে দিবা প্রত্যেকটাকে, মানে লসাগু মানে ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়ম, সেই নিয়মে যোগ বিয়োগ করবা, সব কাটাকাটি হয়ে দেখবা, আলটিমেটলি উত্তর আসবে 0। ঠিক আছে, 0। তাহলে এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। কেন মুখস্থ করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। এটা হচ্ছে একটা সূত্র আর কি। হ্যাঁ, তোমাদের সূত্র আকারে আসবে এটা, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই ওমেগাটা আসলে কি? এই ওমেগাটা হচ্ছে একের ঘনমূল। একের ঘনমূল মানে কিউবিক রুট 1 মানেই হচ্ছে ওমেগা। আর বলি নাই একের ঘনমূল মানেই হচ্ছে 1 ওমেগা স্কোয়ার। তিনটা মান, তো আমি ফার্স্টে একটা মান ধরে নিচ্ছি, ওমেগা ধরে নিচ্ছি শুধু আপাতত উত্তর। এখন যদি তুমি উভয় পক্ষে ঘন করে দিই, তাহলে 1 সমান ওমেগা কিউব। তাহলে দেখো একটু আগে আমরা শিখেছিলাম x⁴ ইজ ইকুয়াল টু 1, আর এখন আমরা কি পাচ্ছি? ω⁴ ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ টাইপ 1 এর শুরুতে আমি লিখে দিয়েছিলাম আয়ের সম্পর্ক, সরি x⁴ না, এখানে i⁴। হ্যাঁ, ভুল গেল আর কি। আচ্ছা ব্যাপার না, i⁴ মানে 1। আমরা তখন বলেছিলাম আয়ের সম্পর্ক 4-এর সাথে। আয়ের সম্পর্ক কিসের সাথে? 4-এর সাথে। আয়ের পাওয়ার যদি 4 বা 4-এর গুণিতক হয় তাহলে উত্তর আসবে 1। আর এখন তুমি বুঝতে পারছো কি না, ওমেগার সম্পর্ক 3-এর সাথে। বাংলা ভাষায় এখানে লিখে নাও, ওমেগা এর সম্পর্ক 3-এর সাথে। 3-এর সাথে কিসের সাথে? 3-এর সাথে। কেন 3-এর সাথে? যদি ওমেগার পাওয়ার 3 হয় তাহলে উত্তর হবে 1। একইভাবে যদি আমি বলি ওমেগার পাওয়ার 3 এর পাওয়ার যদি যে কোনো কিছু হয় উত্তর হবে 1, তাহলে আমি কি বলতে পারি না ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয় তাহলে উত্তর হবে 1? দেখো জিনিসটা আমি আরেকটু ভালোভাবে বুঝাই। ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয়, ওমেগা কিউব মানে 1, এতটুকু তো বুঝেছো। আর একটা ফর্মুলা শিখেছিলাম ওখানে, কি শিখেছিলাম? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দুটো একদম মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এটা প্রচুর কাজে লাগাতে হবে। জটিল সংখ্যা চ্যাপ্টারে তুমি কিছুই পারবা না, কোনো প্রবলেম সলভ করতে পারবে না যদি এই দুটো লাইন মুখস্থ না থাকে। ঠিক আছে, আবার একইভাবে i⁴ এটার মানে 0, এটার মান হচ্ছে 1, এটাও মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আরও i³ মানে -i স্কোয়ার মানে -1, ওগুলো মুখস্থ রাখতে হবে। ওগুলো তখন লিখে দিয়েছি। যাই হোক, ওমেগার পাওয়ার 3 হলে উত্তর হবে 1। একইভাবে ওমেগা এর পাওয়ার 3-এর গুণিতক হলে, 3-এর গুণিতক হলে উত্তর হবে 1। কীভাবে 1 হবে? দেখো আমি যদি বলি ওমেগা এর পাওয়ার হচ্ছে 6, এটা কিন্তু 3-এর গুণিতক, 3 × 2 = 6। ঠিক আছে, তাহলে আমি এখন বলতে পারি ওমেগার পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 2। তাহলে লিখতে পারি না 3 × 2 = 6, একই জিনিস লিখেছি আমি, বেশি কিছু লিখি নাই। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি? ω⁴ এর মান কত? ω⁴ এর মান হচ্ছে 1। হ্যাঁ, 1 স্কোয়ার, আর 1 এর পাওয়ার যাই হোক উত্তর হবে 1। তাহলে কি বুঝতে পারলাম? ওমেগার পাওয়ার 3 বা 3-এর গুণিতক হলেই উত্তর হবে 1। ঠিক আছে, কিন্তু তখনকার মতো যদি পাওয়ার অনেক বড় কিছু আসে, ω⁴ 2, 1, 2, 3, 4 এরকম যদি একটা লম্বা সংখ্যা দেয় তখন কি করবা? এটা 3 দ্বারা ভাগ যায় কিনা এটা বুঝবা কিভাবে?
এটা 3 দ্বারা ভাগ যায় কিনা এটা বুঝবা কীভাবে? এটাও তোমরা ক্লাস 6-এ শিখেছো, 6-7-এ শিখেছো। কী শিখেছো? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। অর্থাৎ 2, 1, 2, 3, 4 এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায় কিনা কীভাবে বুঝবো? এই সংখ্যায় যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা যোগ করব। 2 + 1 + 2 + 3 + 4 যোগ করলে কত হয়? 2 2 4 5 3 8 4 12। এই 12 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়? ভাগ যায়। তাহলে আলটিমেটলি এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। অর্থাৎ আমরা পরের লাইনে এইভাবে লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 2 + 1 + 2 + 3 + 4। এবার যোগ করে দিতে পারবো। কেন যোগ করে দিতে পারবো? আসলে এটার সমান না, কিন্তু এই দুটোর ভ্যালু আসলে সমান। হ্যাঁ, এটার ভ্যালুও যত আসবে এই অঙ্কগুলো যোগ করে যদি তুমি দাও তাহলেও এটার ভ্যালু একই আসবে। বুঝলে কি কথাটা? এটা কিন্তু তোমরা ক্লাস 9-10-এ শিখেছো। কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যায় কি না এটা কিভাবে বুঝবো? ওই সংখ্যায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যোগ করব, যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। এই জন্য আমরা এগুলো যোগ করে দিলাম। যোগ করে দিলে আমরা কী পাচ্ছি দেখো? ওমেগা টু দি পাওয়ার পাচ্ছি কত? 12। 2 2 4 5 3 8 4 12। আর ওমেগা টু দি পাওয়ার 12। আর 12 কি 3 দিয়ে ভাগ যায় না? তার মানে ওমেগা টু দি পাওয়ার 3-এর গুণিতক। তাহলে আলটিমেটলি উত্তর কত আসবে? 1। দেখো এত বড় একটা সংখ্যা, এত বড় একটা বিষয়ের উত্তর কিন্তু আলটিমেটলি 1 চলে আসছে। এটা আমরা খুব শর্টলি বের করতে পারছি। একইভাবে আমি যদি তোমাকে বলি ওমেগা টু দি পাওয়ার 2 1 2 3 5, এবার কি করবা? একই কাজ করবা। এইটা 3 দিয়ে ভাগ যায় কিনা এটা বোঝার যে টেকনিক, আমরা এই অঙ্কগুলো যোগ করে দেবো। 2 + 1 + 2 + 3 + 5। তাহলে ওমেগা টু দি পাওয়ার 2 2 4 5 3 8 8 5 13। ওমেগা টু দি পাওয়ার 13 আসলে উত্তর। এবার তখনকার মতো করব। ওমেগা টু দি পাওয়ার 12 + 1 ওমেগা টু দি পাওয়ার 12 × ওমেগা। আর এই ওমেগা টু দি পাওয়ার 12 এটা কি 4 দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। সরি, এখানে তো ওমেগার সম্পর্ক 3-এর সাথে, তাই এখানে আমরা সব কিছু 3 দিয়ে চেক করব। 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। আলটিমেটলি উত্তর আসছে ওমেগা। তো এই দুইটা লাইন তোমরা স্কিপ করবা। স্কিপ করে কীভাবে করবা? আমি ওই আয়ের বেলায় তোমাদেরকে যেভাবে টেকনিকটা শিখাইছি সেভাবেই। ওমেগা টু দি পাওয়ার 13, 13-র নিচে কতকে 3 দিয়ে ভাগ যায়? 13-র নিচে 12কে 3 দিয়ে ভাগ যায়। তাহলে 13 হতে লাগে আরও 1, তাহলে আয়ের ওমেগার পাওয়ার হবে 1। এটাই হবে আলটিমেটলি উত্তর। আশা করছি বুঝছো। হ্যাঁ, না বুঝলে ভিডিওটা স্কিপ করে মানে টেনে টেনে আরও একবার দেখবা, তাহলে বুঝে যাবা। এখন লাস্ট যে টপিকটা শিখবো এটা করি আমাদের আজকে শেষ। ওমেগা এর ধারা। ওমেগা এর ধারা কি? ওমেগা এর ধারা। ওমেগা এর ধারা জাস্ট খুব সিম্পলি দেখাবো। দেখো আমি যদি তোমাদেরকে দেখাই ওমেগা এর ধারা, দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ওমেগা টু দি পাওয়ার 101। এই জিনিসটা আমরা লিখবো। হ্যাঁ, এইবার পরের লাইনে আমরা কী করবো? দেখো মানে এখানে কিন্তু ওমেগা টু দি পাওয়ার 5 6 7 এবার চলতে চলতে 101-এ গিয়ে থেমেছে। এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ওমেগার মান ওমেগায় আমরা লিখে রাখবো। ওমেগা স্কোয়ারের মান ওমেগা স্কোয়ারই লিখে রাখবো। এরপরে ওমেগা কিউব, ওমেগার পাওয়ার ওমেগার সম্পর্ক 3-এর সাথে। ওমেগার পাওয়ার যদি 3 হয় তাহলে উত্তর আসবে কত? 1। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু আসছে আমাদের 1 যোগ 1 যোগ। এখন দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এটা আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখালাম যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার এগুলো ভ্যালু যোগ করবা লসাগু গসাগু করে, আলটিমেটলি দেখবা ভ্যালু আসছে 0। আর এটা আমি তোমাদেরকে মুখস্থ করে ফেলতে বলেছি। এখন এটা কত? দেখো 0। কতটুকু 0? যদি ওমেগা এর পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা হয় তাহলে পাশাপাশি 3টার যোগফল হবে 0। ওমেগা এর সম্পর্ক 3-এর সাথে, আমি একটু আগে বলেছি আয়ের সম্পর্ক যেমন 4-এর সাথে ওমেগা এর সম্পর্ক 3-এর সাথে। তাহলে তার মানে পাশাপাশি তিনটা ধারার 3টা পদের যোগফল কত আসবে? 0। কখন 0 আসবে? যদি পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা হয়। তার মানে এইটা 0, একইভাবে পরের 3টার যোগফল 0, পরের 3টা যোগফল 0, এবার চলতে থাকবে। চলতে 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 কী হবে দেখো, আই টু দি পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 99 পর্যন্ত যাবে। 99, তারপরে অবশিষ্ট থাকবে আর কয়টা পদ? 100 101, মানে 99 পর্যন্ত গিয়ে থামবে। এভাবে 0 0 0 0 এভাবে থামবে। তারপর অবশিষ্ট থাকবে আরও 2টা পদ অবশিষ্ট থাকবে। তার মানে 0 যোগ 0 যোগ 0 এভাবে চলতে 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 2টি অবশিষ্ট পদ থাকবে। 2টি অবশিষ্ট পদ থাকবে। আর এই 2টা অবশিষ্ট পদের মান কত হবে? ওই তখনকার মতোই ওমেগা টু দি পাওয়ার 100 এর মানও যা, ওমেগা এর মানও তা। যেমন ওমেগা টু দি পাওয়ার 4 এর মানও যা, ওমেগা এর মানও তা। মানে 3টা পদের পরের যে পদ সেই পদ আর এই প্রথম পদের ভ্যালু একই। হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার 4 তুমি বিশ্বাস না দেখো ওমেগা টু দি পাওয়ার 3 যোগ 1, হ্যাঁ ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু ওমেগা, আলটিমেটলি ওমেগা আসছে উত্তর। ঠিক একইভাবে আমি অবশিষ্ট 2টি পদকে লিখতে পারি ওমেগা যোগ ওমেগা স্কোয়ার। হ্যাঁ, এটাই হবে আমাদের উত্তর।
তোমার বিশ্বাস না হলে তুমি ওইটা লিখতে পারো, তুমি অবশিষ্ট দুইটা পদ কত, ওমেগা টু দি পাওয়ার 100 যোগ ওমেগা টু দি পাওয়ার 101 লিখবা, লিখে তারপরে তুমি এটাকে ভাঙে আলটিমেটলি উত্তর এটাই পাবা। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলো আমি দেবো। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গিয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি সবার উপকারে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।